শুনলে আপনাদের হয়তো একটু অবাকই লাগতে পারে, তবে সত্য কথা যেটা সেটা হচ্ছে অনেকটাই স্বস্তিতে আছি বাংলাদেশের টি-20 স্কোয়াডটা দেখে। অন্তত ওয়ানডে স্কোয়াডের যে ইমব্যালেন্সটা আমরা দেখেছিলাম, পুরো স্কোয়াড ঘাটিয়েও আমরা একটা প্রপার ব্যালেন্সড স্টার্টিং ইলেভেন সাজাতে পারছিলাম না, সেই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ এবার যে টি-20 স্কোয়াডটা ঘোষণা করেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য, সেই স্কোয়াডের মধ্যে একটা ব্যালেন্সড স্টার্টিং ইলেভেন তৈরি করার একটা স্কোপ তৈরি করা হয়েছে। বাকিটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। এবং কেনই বা স্বস্তিতে আমরা থাকবো না, কারণ সামনে যে টি-20 বিশ্বকাপ আসছে 2026-এর ফেব্রুয়ারি মাসেই, আর মাত্র কিন্তু 7 মাস বাকি। সুতরাং এই সময়টায় এসে আমি মোটামুটি নিশ্চিত বাংলাদেশ চাইবে না কোনো না কোনোভাবে এখনও সেই এক্সপেরিমেন্টাল ফেজে যেতে, যে এক্সপেরিমেন্ট করতে করতে টুর্নামেন্ট চলে আসবে কিন্তু আমরা বুঝতে পারবো না আমাদের স্টেবল স্কোয়াডটা কেমন, স্টেবল স্টার্টিং ইলেভেনটা কেমন এবং আমাদের স্ট্র্যাটেজিটা আসলে কি হবে সামনে টি-20 ওয়ার্ল্ড কাপে। এখন ইন্ডিয়াতে যেহেতু হচ্ছে ওয়ার্ল্ড কাপটা, আমার কাছে মনে হয় সিমিলার কন্ডিশনে খেলার আরও একটা সুযোগ বাংলাদেশ পাচ্ছে। শ্রীলঙ্কাতে বাংলাদেশ লম্বা সময় পার করে ফেলেছে, টেস্ট সিরিজটা আমরা 1-0-তে হেরে গিয়েছি, ওডিআই সিরিজটাও আমরা 2-1-এ হেরে গিয়েছি। এবারে টি-20-র পালা, যেখানে নেতৃত্বের পরিবর্তনের একটা বড়সড় ইম্প্যাক্ট থাকবে। লিটন কুমার দাসকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে টি-20 বিশ্বকাপ পর্যন্ত অন্তত, এবং তারপরেও যদি তিনি কন্টিনিউ করেন সেটাও দেখার বিষয় হবে। তবে এই মুহূর্তে বাংলাদেশের ব্যাটিং লাইন আপের সবচাইতে অফ ফর্মে থাকা ক্রিকেটার তিনি বাংলাদেশের ক্যাপ্টেন, এবং সে কারণে তিনি ডেফিনেটলি জাতীয় দলের স্টার্টিং ইলেভেনে তো থাকবেনই। এবং তার উপর অনেকটা নির্ভর করছে আসলে যে দল কিভাবে সাজাবেন, কিভাবে তিনি স্ট্র্যাটেজিটা বিল্ড করবেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। এবারে বাংলাদেশ শ্রীলঙ্কার হেড টু হেডের বিষয়ে একটুখানি আলোচনা করে নিতে পারি। সর্বশেষ যে 4টা ম্যাচ হয়েছে সেখানে বাংলাদেশ 2টো জিতেছে, শ্রীলঙ্কা 2টো জিতেছে। এবং শেষ ম্যাচগুলো বাংলাদেশ আসলে খেলেছিল গত বছর, অর্থাৎ 2024-এ ডালাসে টি-20 ওয়ার্ল্ড কাপের যে লাস্ট ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যে, সেখানে বাংলাদেশ 2 উইকেটে জিতে, খুব নাটকীয় একটা ম্যাচ, নাটকীয়তায় ভরপুর ছিল। মাহমুদুল্লাহ রিয়াদ শেষ পর্যন্ত ম্যাচটা জিতিয়েছেন এবং সেই ম্যাচটাতে বাংলাদেশ চেস করেছে। ইন্টারেস্টিংলি শ্রীলঙ্কার সঙ্গে যে 4টা সর্বশেষ ম্যাচ বাংলাদেশ খেলেছে, সেই 4টা ম্যাচেই বাংলাদেশকে আসলে চেস করতে হয়েছিল। 2বার তারা সাকসেসফুল হয়েছে, 2বার তারা আনসাকসেসফুল হয়েছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং একটা ম্যাচ ছিল সিলেটে, যেটা টি-20 সিরিজের প্রথম ম্যাচ ছিল শ্রীলঙ্কা যখন বাংলাদেশ সফরে আসে গত বছর। 208 রান চেস করতে গিয়ে বাংলাদেশ কিন্তু প্রায় ছুঁয়ে ফেলেছিল সেই রানটা। 3 রানের ব্যবধানে ম্যাচটা আমরা হেরে যাই, সেখানে জাকের আলী অনেক দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলেন। সো সেটার পর অবশ্যই বাংলাদেশ কামব্যাক করে সেই সিরিজে, তবে শেষ ম্যাচটা আবারও শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ হেরে যায়। গত সিরিজটা 2-1-এ বাংলাদেশ হেরেছিল ঘরের মাটিতে, এবারে প্রতিশোধ নেওয়ার সুযোগ রয়েছে শ্রীলঙ্কার মাটিতে এসে। শেষ বাংলাদেশ ঘরের মাটিতে যে ম্যাচ খেলেছিল সেটা ছিল মে মাসে জিম্বাবুয়ের বিরুদ্ধে 2024-এ। এরপর এখনো পর্যন্ত বাংলাদেশ টানা 22টা ম্যাচ টি-20 ফরম্যাটে দেশের বাইরে খেলেছে। পুরো ওয়ার্ল্ড কাপের 10টা ম্যাচ গিয়েছে, তারপর ইন্ডিয়ার সঙ্গে 3 ম্যাচের সিরিজ ছিল তাদের ঘরের মাটিতে, তারপর ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ গত বছরটা শেষ করেছিল দারুণভাবে। 3 ম্যাচের 3টাতেই ওয়েস্ট ইন্ডিজকে আমরা হারিয়ে দিয়েছিলাম। এবং এবছর 2025-এ বাংলাদেশ সব মিলিয়ে 6টা ম্যাচ খেলেছে টি-20-তে, ইউএইর বিরুদ্ধে 3টা, পাকিস্তানের বিরুদ্ধে 3টা। তবে আনফর্চুনেটলি এবছর বাংলাদেশের জয়ের রেকর্ডটা খুবই খারাপ। মাত্র একটা ম্যাচ আমরা ইউএইর সঙ্গে জিতেছিলাম, 2টো ম্যাচ হেরেছি, এবং পাকিস্তানের সঙ্গে তো আমরা হোয়াইট ওয়াশ হয়েই গেলাম। সো অফ ফর্মে থেকেই কিন্তু বাংলাদেশ এই সিরিজটা খেলতে আসবে। যদিও আমি বলছি টি-20 স্কোয়াডটা খুব স্টেবল লাগছে এবং ব্যালেন্সড মনে হচ্ছে, সাজালেই কিন্তু ব্যালেন্সড হয়ে যায়। এখন কিভাবে সাজাবো সেটা নিয়েও একটা আলোচনা করা যেতে পারে। তবে টিম সাজানোর আগে স্কোয়াডে কি কি পরিবর্তন হয়েছে সেটা নিয়ে কথা বলে নেওয়া যেতে পারে। পাকিস্তান সিরিজে বাংলাদেশ যে স্কোয়াড নিয়ে খেলেছিল সেখান থেকে বাদ পড়ে গেছেন খালেদ আহমেদ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা এবং সৌম্য সরকার। এবং যুক্ত হয়েছেন 5জন। নাইম শেখ তো আগে থেকে দলের সঙ্গে অলরেডি ছিলেন, ওয়ানডে স্কোয়াডেও তিনি যুক্ত ছিলেন, তবে কোনো ম্যাচ পাননি। বাংলাদেশ থেকে উড়ে এসেছেন সাইফুদ্দিন, নাসুম, শরীফুল এবং শেখ মেহেদী। গত পাকিস্তান সিরিজে শেখ মেহেদী ছিলেন, গত পাকিস্তান সিরিজে শরীফুলও ছিলেন। সুতরাং যদি আমরা স্কোয়াডের পরিবর্তনের কথা বলি, যারা ছিলেন না গত সিরিজে পাকিস্তানের এগেনস্টে তারা হচ্ছেন তাসকিন এবং মুস্তাফিজ। এই তাসকিন মুস্তাফিজ এই স্কোয়াডের সঙ্গে আছেন, সেটা বাংলাদেশের বোলিং শক্তিমত্তাটাকে আমার কাছে মনে হচ্ছে অনেকটুকু বৃদ্ধি করছে। এবারে আমরা চলে যাই দল সাজাতে, দ্য মোস্ট ইন্টারেস্টিং ইন্ট্রিগিং পার্ট। কারণ এক একজনের এক এক মতামত থাকবে এবং ডেফিনেটলি কিছু লজিক থাকতে হবে এই দলটা সাজানোর পেছনে। কিছু ব্যাকগ্রাউন্ড চেক থাকা লাগবে, কিছু ব্যালেন্স তৈরি করার ইস্যু থাকা লাগবে, এবং সেই সাথে বাংলাদেশের কারেন্ট যে ফর্ম, সেই ফর্মের উন্নতি ঘটানোর জন্য যে জায়গাটা আমরা দুর্বল সেটাকে আরেকটু সবল করার একটা চেষ্টা হয়তো থাকবে। সো এত কিছু বিবেচনা করেই আমার কাছে মনে হয় আমরা স্কোয়াডের আলোচনা থেকে স্টার্টিং ইলেভেনের আলোচনায় চলে আসতে পারি। টপ 6 নিয়ে কোনো সমস্যাই নেই, মানে সেটা নিয়ে বেশি কথাও বলবো না। পারভেজ ইমন এবং তানজিদ তামিম তারা ওপেন করবেন, 3-এ লিটন কুমার দাস অ্যাজ ক্যাপ্টেন তিনি আছেন। 4 নম্বরে তাওহিদ হৃদয় থাকবেন, 5 নম্বর 6 নম্বরে জাকের আলী অনেক, শামীম পাটোয়ারি,
সামনে পেছনে করে খেললেন। সো টপ 6 আমার মনে হয় স্টেবল। গত সিরিজেও এই টপ 6 দিয়ে বাংলাদেশ খেলে গিয়েছে এবং আলটিমেটলি নাইম শেখ একমাত্র ব্যাটিংয়ের অপশন রয়েছে টপ 6-এ ঢোকার মতো। তবে তিনি আসলে কার জায়গায় ঢুকবেন সেটা আসলে আপাতত মুহূর্তে আমি বুঝতে পারছি না। সুতরাং আমার মনে হয় নাইম শেখের অন্তত প্রথম T20 আমার মনে হচ্ছে না জায়গা হবে। সো তিনি বেঞ্চেই থাকবেন ওডিআই সিরিজের মতো। T20 সিরিজের প্রথম ম্যাচে তিনি হয়তো পুরোটাই বেঞ্চে কাটিয়ে দিতে হবে তাকে এবং হয়তো এক্সট্রা ফিল্ডার হিসেবে তিনি নামতে পারেন পরবর্তীতে। সো টপ 6 ইজ কনফার্ম, টপ 6 ইজ ডান। এখন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়গুলো আসে এবং এখন আপনি লিডারশিপ কোর নিয়ে একটা আলোচনা আনতে পারেন। আপনি অনেক সংখ্যক অলরাউন্ডারদের দলে ঢুকিয়ে দলের ওভারঅল ব্যালেন্সটা বেটার করার একটা সুযোগ তৈরি করতে পারেন, কিংবা আপনি আপনার স্পেশালিস্টদের উপর নির্ভর করতে পারেন। এবং এই জায়গাটাতে ইন্টারেস্টিং কিছু ব্যাটেলস আছে আমি বলি, মানে এমন সব ব্যাটেলস যেখানে দুজনের মধ্যে যে কোনো একজন খেলবেন, ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে। 7 নম্বরের কথায় যদি বলি, সেই জায়গাটায় শেখ মেহেদী এবং মেহেদী হাসান মিরাজের মধ্যে একটা লড়াই হবে। দুজন সিমিলার ক্যাটাগরির, দুজনই অফ স্পিন করেন, দুজনই মিডল অর্ডার লেট মিডল অর্ডারে ব্যাটিংটা করেন T20-তে। সো কাকে নেওয়া হবে? আমার কাছে মনে হচ্ছে শেখ মেহেদীর জায়গায় মেহেদী হাসান মিরাজ একটা অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছেন। একে তো হচ্ছে তিনি পাল্লে খেলেতে অলরেডি খেলে ফেলেছেন, তিনি ওডিআই টিমের ক্যাপ্টেন ছিলেন, দলের সঙ্গে পুরোটা সময় থেকে শ্রীলঙ্কার ওয়েদার কন্ডিশনস, অপোনেন্টের বোলিং সবকিছুর সঙ্গে তার একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। শেখ মেহেদীর ব্যাপারটা আসলে খুবই করুণ, কারণ তিনি কিন্তু ভাইস ক্যাপ্টেন হয়েছিলেন। লিটন কুমার দাসকে যখন ক্যাপ্টেন হিসেবে দেওয়া হয়েছিল ইউএই সিরিজের আগে, পার্মানেন্ট ক্যাপ্টেন্সিটা ওয়ার্ল্ড কাপ পর্যন্ত, সেই সময় শেখ মেহেদী কিন্তু ভাইস ক্যাপ্টেন ছিলেন। অর্থাৎ টিমের যখন আপনাকে ভাইস ক্যাপ্টেন বানানো হয়, তার মানে তো ব্যাপারটা এরকমই যে আপনি মোটামুটি অটোমেটিক চয়েস, এই দলটাতে আপনি খেলবেন, ব্যাপারটা এরকম। তবে ইউএই সিরিজটা এতই তার খারাপ গিয়েছে এবং পাকিস্তান সিরিজেও তার পারফরমেন্স এতটাই নিম্নগামী ছিল, তার বোলিংটা স্পেশালি, ব্যাটিংয়ের দিক থেকে তো অবভিয়াসলি মেহেদী হাসান মিরাজ ইজ বেটার দেন হিম। বাট এই জায়গাটাতে গিয়ে আমার কাছে মনে হয় শেখ মেহেদীর উপর নির্বাচকদের বা টিম ম্যানেজমেন্টের আস্থাটা একটু হলেও কমে গিয়েছে এবং সে কারণে আমার মনে হচ্ছে তিনি আর ইনডিসপেন্সিবল নন। তাকে যদি বাদ দেওয়া হয়, আমার মনে হয় খুব একটা বড় ক্ষতি সেখানে টিম ম্যানেজমেন্ট দেখছে না। তো মেহেদী হাসান মিরাজ আমার মনে হয় জায়গাটা পেয়ে যাবেন। শেখ মেহেদীকে হয়তো প্রথম T20 বসে কাটাতে হতে পারে এবং সেটা হলে বাংলাদেশের ডেফিনেটলি ব্যাটিং লাইন আপটা আরেকটু স্ট্রং হয়ে যাচ্ছে। এবং শামীম পাটোয়ারি রিসেন্টলি যে ধরনের বোলিংটা আসলে করেছেন, এক প্রকার সিমিলারিটি তার রয়েছে শেখ মেহেদীর বোলিংয়ের সাথে, অনেকটা ফ্ল্যাট ট্র্যাজেক্টরি, অনেকটা আন্ডার দ্য আই লাইন, এই ধরনের বোলিং তিনি করেন। সুতরাং শামীম পাটোয়ারিকে একজন বোলিং অপশন হিসেবে আপনি যদি চিন্তা করেন, তাহলে হয়তো শেখ মেহেদীর সেই স্পেশালাইজেশনটা দরকার হবে না। আরও একটা ব্যাপার, শেখ মেহেদীকে কেন নির্বাচকরা হয়তো চিন্তা করবেন না বা টিম ম্যানেজমেন্ট চিন্তা করবেন না স্টার্টিং 11-এ রাখতে প্রথম ম্যাচের জন্য, খেলাটা পাল্লে কেলেতে হচ্ছে এবং আমরা তৃতীয় ওয়ানডেতে দেখেছি আন্ডার লাইটস পাল্লে কেলেতে পেসাররা বেশ এফেক্টিভ হন। সুতরাং নতুন বলে যে শেখ মেহেদীর একটা স্পেশালিটি আছে যে তিনি নতুন বলে বোলিংটা করে দেন, কন্ডিউসিভ এনভায়রনমেন্টে হয়তো তার এই কাজটা খুব ইম্পর্টেন্ট হতে পারে বাংলাদেশের জন্য। তবে এই পার্টিকুলার ম্যাচটাতে আমার মনে হয় দুই প্রান্ত থেকে দুই পেসাররাই স্টার্ট করবেন। সুতরাং যেহেতু শুরুতে নতুন বলে তিনি আসবেন না, সুতরাং পরবর্তীতে তার এফেক্টিভনেস নিয়ে একটা কোয়েশ্চেন থেকে যায় এবং সে কারণে আমার মনে হয় মেহেদী হাসান মিরাজ, ডিউ টু হিজ বেটার ব্যালেন্স বোলিং ব্যাটিং এবং প্লাস ওয়েদারের সঙ্গে তার অ্যাকোয়েন্টেন্স আছে, সবকিছু মিলিয়ে মেহেদী মিরাজ একটা এজ পেয়ে যাচ্ছেন। এবং এই দলটাতে আসলে লিডারের অভাব আছে, এই দলে সিনিয়র প্রোদের অভাব আছে। সো সেই সিনিয়র প্রোর ঘাটতিটাও আই এম গেসিং মেহেদী হাসান মিরাজ মিটিয়ে দেবেন, কারণ এই সিরিজে কিন্তু নাজমুল হোসেন শান্ত নেই, তিনি কিন্তু ড্রপড। অর্থাৎ লিডারশিপ কোরটা দিন দিন বাংলাদেশের ছোট হয়ে আসছে। তাসকিন আহমেদ, মুস্তাফিজ ছাড়া এখন লিডারশিপ করে বলতে গেলে মেহেদী মিরাজ, লিটনই আছেন এবং সেই সাথে যদি তাওহিদ হৃদয়কে সেই ক্যাটাগরি আপনি ফেলতে চান, তাহলে সেখানে তাওহিদ হৃদয় থাকতে পারেন। সো সবকিছু বিবেচনায় মেহেদী হাসান মিরাজ, আই থিঙ্ক হি উইল গেট দ্য কল। নাম্বার 7-এ তিনি জায়গা করে নেবেন। এরপর 8 নম্বরে আমার মনে হয় এখানে ডিবেটটা একটু কম হবে, কারণ সেখানে রিশাদ এবং নাসুম দুটো অপশন রয়েছেন। রিশাদ হোসেনের ব্যাপারে বলতেই হবে, তিনি টানা খেলে গিয়েছেন। আমার মনে হয় T20 স্পেশালিস্টদের যদি একটা তালিকা তৈরি করতে বলা হয় বাংলাদেশ ক্রিকেটে, তিনি ডেফিনেটলি সেই তালিকায় শুরুর দিকেই থাকবেন। সুতরাং রিশাদ এবং T20 এই দুটোকে কিন্তু আলাদা করা যাচ্ছে না এই মুহূর্তে। এবং তার সঙ্গে অদল বদল হতে পারে, ব্যাটিং অর্ডারটাই খানিকটা ভিন্নতা আসতে পারে। তবে স্পিনার ক্যাটাগরিতে বা স্পিনিং অলরাউন্ডার ক্যাটাগরিতে আমার কাছে মনে হচ্ছে মেহেদী মিরাজের পর রিশাদ হোসেনেরই জায়গা হওয়ার কথা। নাসুমকে হয়তো প্রথম ম্যাচেই নামানো হবে না। এরপর আমরা 3 জন পেস বোলিং অপশনের দিকে যাই। 3 পেস বোলার আগেই বলে রাখছি কেন, কারণ পাল্লে কেলেতে খেলা হচ্ছে, রাতের বেলা খেলা হচ্ছে, পেসারদের ইম্প্যাক্ট থাকবে। সুতরাং আমার মনে হয় না বাংলাদেশ 2 পেসার নিয়ে যাবে, ডেফিনেটলি 3 পেসার নিয়ে যাবে। এবং এই 3 পেসার অপশনসগুলোর জন্য 4 জন বা 5 জনকে আমরা কন্টেনশনে রাখতে পারি। প্রথমে একটা ফেস অফ আমি দেখছি অন্তত তানজিম হাসান সাকিব এবং সাইফুদ্দিনের মধ্যে।
সাইফুদ্দিন প্রায় 1 বছরের বেশি সময় পর বাংলাদেশ জাতীয় দলে যুক্ত হচ্ছেন। শেষ খেলেছিলেন মে মাসে জিম্বাবুয়ের এগেনস্টে, সেই সিরিজটা ঘরের মাটিতে। পারফরমেন্স এতটা খারাপ ছিল, তিনি জিম্বাবুয়ের সঙ্গে শেষ যে ম্যাচটা বাংলাদেশ খেলেছে সেখানে 4 ওভারে 55 রান দিয়েছিলেন এবং তারপর থেকেই কিন্তু আর তার দলে জায়গা হচ্ছে না। মাঝখানে অনেক ডোমেস্টিক ক্রিকেট খেলেছেন তিনি এবং ডোমেস্টিক ক্রিকেটে ভালো পারফর্ম করেছেন। বিপিএল এ হিজ পারফরমেন্স ওয়াজ গুড, ডিপিএলেও বেশ ভালো পারফর্ম করে গেছেন এবং দলে ডাক পেয়েছেন তিনি। এবং তাকে ডেকে আনাটা আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের এই স্কোয়াডের ব্যালেন্সটাকে আরো একটু সমৃদ্ধ করছে। এবং তানজিম সাকিব তিনি যে আসলে একতরফা এগিয়ে যাচ্ছিলেন যে মিনি অলরাউন্ডার ক্যাটাগরিতে, যে বোলিং করতে পারেন, খানিকটা ব্যাটিং করতে পারেন, তাকে একটা পেস বোলিং অলরাউন্ডার ক্যাটাগরিতে রাখার চেষ্টা যেটা করা হচ্ছিল, সেখানে তাকে কম্পিট করানোর জন্য বা তার জায়গাটা ধরে রাখার একটা ফাইট তৈরি করার জন্য আমার মনে হচ্ছে সাইফুদ্দিনকে নিয়ে আসা হয়েছে। এবং সাইফুদ্দিন তানজিমের মধ্যে নিশ্চিতভাবে যে কোনো একজন তো খেলবেনই, আমার ধারণা মতে দুজনও খেলতে পারেন। সেটা কিভাবে জানাচ্ছি। এক্সট্রা প্লেয়ারদের কথা বলছিলাম, নাসুম বসে গেলেন, শেখ মেহেদী বসে গেলেন, নাইম শেখ বসে গেলেন। এবারে তাসকিন, শরীফুল, মুস্তাফিজ এই তিনজনের মধ্যে যে কোনো দুজন যদি খেলে সেই ক্ষেত্রে কি হবে? তাসকিন আহমেদ ডেফিনেটলি বাংলাদেশের এই মুহূর্তে পেস বোলিং এর লিডার, মুস্তাফিজুর রহমান টি-20 স্পেশালিস্ট। ফিটনেসের দিক থেকে চিন্তা করলে তাসকিনের ফিটনেসটা আমার কাছে একেবারেই মনে হচ্ছে না যে 100% আছে। তারপরও তিনি দুটো ওডিআই খেলেছেন, বেশ ভালো বল করেছেন দুটো ওডিআইতেই। আনফর্চুনেটলি তিনি যে দুটো ম্যাচ খেলেছেন সেই দুটো ম্যাচই বাংলাদেশ হেরেছে শ্রীলঙ্কার এগেনস্টে। বাট আমার কাছে মনে হয় তিনি ফিট থাকলে তাকে ডেফিনেটলি ফার্স্ট 11-এ রাখা হবে। তবে ফিট যদি না থাকেন, ইন কেস যদি টিম ম্যানেজমেন্ট মনে করে যে ফিটনেসের ইস্যু থাকতে পারে তাসকিনের, সেই ক্ষেত্রে তাকে প্রথম টি-20 আয়ে যদি বিশ্রাম দেওয়া হয়, সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে শরীফুলের চাইতে সাইফুদ্দিনকে রাখার একটা সুযোগ থাকতে পারে। সেই ক্ষেত্রে তানজিম সাকিব, সাইফুদ্দিন দুজনই হয়তো সুযোগ পেয়ে যেতে পারেন এই স্টার্টিং 11, এবং সেই সাথে মুস্তাফিজুর রহমান তো আছেনই। শরীফুলকে আমার মনে হচ্ছে আনফর্চুনেটলি বসে থাকতে হবে, সেটা তাসকিনের জন্য হলেও কিংবা সাইফুদ্দিনের জন্য হলেও হয়তো শরীফুলকে প্রথম ম্যাচটা বসে থাকতে হবে। সো দ্যাটস ওয়ার উই আর। লাইন আপটা আরও একবার টপ টু বটম চলে যাই। টপ 6 একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার। তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি। তারপর 7 নম্বরে মেহেদী হাসান মিরাজ, 8 নম্বরে রিশাদ হোসেন, 9 নম্বরে সাইফুদ্দিন, 10 নম্বরে তাসকিন আহমেদ, 11 নম্বরে মুস্তাফিজুর রহমান। যদি তাসকিন ফিট না থাকেন সেই ক্ষেত্রে যেই তিনজন পেস বোলার থাকবেন তারা হচ্ছেন সাইফুদ্দিন, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান। আপনি একবার দেখেন টিল নাম্বার 10 ব্যাটিংটা কিন্তু লম্বা হয়ে যাচ্ছে বাংলাদেশের। এই ক্ষেত্রে কিন্তু আমার কাছে মনে হয় ব্যালেন্সটা বেশ ভালো একটা জায়গায় থাকে। এবং যেহেতু তানজিম সাকিব আছেন, এক্সপ্রেস পেস বা ভালো গতিতে বল করার অভাবটা বাংলাদেশের ভোগ করতে হবে না। যদি তাসকিন আনফিটও থাকেন, সাইফুদ্দিনকে ফার্স্ট চেঞ্জ হিসেবে আনা যেতে পারে বা মুস্তাফিজকে ফার্স্ট চেঞ্জ হিসেবে নিয়ে আসা যেতে পারে, এরকম একটা ট্যাকটিকে বাংলাদেশ যেতে পারে। তবে তাসকিন মুস্তাফিজ যদি একসঙ্গে খেলেন সেই ক্ষেত্রে সাইফুদ্দিন বা তানজিম সাকিবের যে কোনো একজন বাদ পড়বেনই। আপনাদের কি মতামত, কি মনে হচ্ছে স্টার্টিং 11টা কেমন হতে পারে? বাংলাদেশের টি-20 স্কোয়াডটাকে যে আমি বলছি খুব ভালো একটা জায়গায় আছে, মোর ব্যালেন্সড দেন দ্য ওডিআই স্কোয়াড, এটার সঙ্গে আপনারা অ্যাগ্রি করেন কিনা সেটা আপনারা জানাতে পারেন। এবং যেই ডিবেটগুলোর কথা বলছিলাম, মিরাজ নাকি শেখ মেহেদী, তানজিম সাকিব নাকি সাইফুদ্দিন, নাকি দুজনই, রিশাদ নাকি নাসুম, এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি, সঙ্গে থাকবেন সবাই এবং ভালো থাকবেন সবাই।